চারিদিকে নিগড় শূন্যতা, কানের কাছে শো শো হাওয়া বইছে। হাওয়ার সাথে কুঞ্জলি পাখি ভেসে আসছে নিরবধি সুরের সয়লাভ। হিম হিম কুয়াশায় ভার হয়ে আছে নিশীথের আকাশ। গোটা শহরটাকে যেন গ্রাস করেছে অদ্ভুত এক ভয়াল অন্ধকার। শেষরঙা বরফের টুকরোগুলো নীহারিকার মতো ঝরে পড়েছে চারিদিকে। নিস্তব্ধ সড়কের গায়ে সফেদ চাদরের মতো ছড়িয়ে রয়েছে তুষারের পাতলা আবরণ। প্রকৃতি জুড়ে বরফের উল্লাস, তবুও প্রচণ্ড শীতে জনজীবনের বিহাল দশা। তার উপর মাঝরাতের ঘরে ফেরার তাড়া। রাস্তায় আটকে থাকা প্রতিটি মানুষের মাঝে ছাই চাপা অসন্তোষ, অথচ শহর জুড়ে আকস্মাৎ লকডাউন। কোথাও কোনো গাড়ি চলছে না। অলিগলি থেকে মহাসড়ক, সমগ্র জায়গা জুড়ে অকারণ যানজট। তার সঙ্গে যুক্ত হয়েছে হর্ন বাজানোর কঠোর নিষেধাজ্ঞা। এ যেন মরার উপর খাড়ার ঘা। দীর্ঘ যানজট আর বৈরী আবহাওয়ার তোড়ে মানুষজন অতিষ্ঠ হয়ে গাড়িতে বসে ঝিমাচ্ছে সব। যেন কয়েক মুহূর্তের মাঝে গোটা শহরটাকে থমকে দিয়েছে কেউ, নিস্তেজ করে রেখেছে সমগ্র পৃথিবী। কিন্তু কার এত বড় স্পর্ধা? মহাসড়কের মাঝ বরাবর, যেখানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর থেকে হাইওয়ে এসে মিলেছে, ঠিক সেইখানটায় পরপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শতাধিক কালো রঙের বিলাসবহুল গাড়ি। সারির সর্বপ্রথম গাড়িটা রয়্যাল ব্লু থিমের রোলস রয়েস ড্রপটেল। পৃথিবী বিখ্যাত এই গাড়ি অভ্যন্তরে যে কোনো বিশেষ আলফা ম্যানের উপস্থিতি, যা বুঝতে বাকি নেই কারো। কিন্তু কিসে? দীর্ঘ এই যানজটের মাঝেই পেছনে গাড়ি থেকে বেরিয়ে রোলস রয়েসের দিকে ছুটে এলো একজন। কালো ওভারকোট পরিহিত লোকটা সবিনয়ে নজ্জ হয়ে সম্মান জানাতে খুলে গেল জানালার তকতকে কাজ। ওপাশে ড্রাইভিং সিটে আসীন হয়ে আছে স্বয়ং মাফিয়া বস। আঙুলের ডগায় ধোমায়িত শলাকার তার। পাশের প্যাসেঞ্জার সিটে কুঞ্জলি পাকিয়ে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে এক সদ্য বিবাহিতা সুশ্রী রমণী। পরনে তার জমিনজোড়া বিশাল ভলিউম গাউন। নিগুড়ো আধারে নিমজ্জিত শুনশান গাড়ির মাঝে নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে তার কোমল তুলতুলে মুখ। ঘুমন্ত রমণীর তৃপ্ত চেহারা জুড়ে জ্যোৎস্না ভেজা রূপসী চাঁদের মতো চোখ জুড়ানো দোতে, যেন রূপকথার বিচরণ করা কোনো অচিন পুরের ঘুমন্ত রাজকন্যা এসে ঠাঁই জমিয়েছে এক দুষ্ট জাদুকরের তিমিরাচ্ছন্দ টেরায়। তার ঠিক পেছনে সিটে গোলাকার স্টোলারের মধ্যে গা ছড়িয়ে উবু হয়ে ঘুমিয়ে আছে ছোট্ট একটা অস্তিত্ব। গভীর ঘুমে দোলা চলে, খানিক বাদে বাদে হেসে উঠছে তার কচি কোমল চোখ। কখনো বা স্বপ্নের ঘোরে কাঁদো কাঁদো চেহারা করতে তীক্ষ্ণ ভাঁজে ঢেকে যাচ্ছে তার অধর তলার কুচকুচি কালো তেল। কয়েক সেকেন্ডের ব্যবধানে গাড়ির অভ্যন্তরে এক পলক নজর বুলিয়ে আশ্চর্যের শিয়র ছুঁল লোকটা। মাফিয়া বসের দিকে দৃষ্টি ঘুরিয়ে অস্থির স্বরে বলতে আরম্ভ করল, বস, ইটস আর্জেন্ট। জিভ ঘষে বাকি কথা বের হওয়ার আগে লোকটাকে মাঝপথে রুখে দিল মাফিয়া বস। ঠোঁটের উপর তর্জনী দাবিয়ে সতর্ক গলায় বলল, Shh, my baby boy is sleeping. লোকটা ভরকালো, গলার আওয়াজ ততোধিক ক্ষীণ করে জানালো, বস, এটা পুরো শহরের টার্নিং পয়েন্ট। গত 1 ঘন্টা যাবৎ আমরা এখানে অপেক্ষা করছি। কম করে হলেও 100-র উপরে গাড়ি। অলরেডি রাস্তাঘাট সব ব্লকড। তারপর কোনো এক্স্যাক্ট রিজন দেখানো হয়নি। আর ঘন্টাখানিক এভাবে থাকলে মস্কোর সাথে পুরো রাশিয়ার কানেকশন বিচ্ছিন্ন হতে পারে। গোটা দেশ জুড়ে এত এত সমস্যা, তবু কোনোরূপ ভাবান্তর ঘটলই না মাফিয়া বসের। না তো এক চুল অবধি নড়ল তার গাড়িটা। উল্টো সিগারেটের শলাকায় লম্বা টান দিয়ে নিষ্প্রিয় গলায় প্রত্যুত্তর করল সে, গাড়ির মধ্যে আমার পুরো পৃথিবী ঘুমিয়ে আছে। শহরকে বলো ওয়েট করতে। কিন্তু বস, মাফিয়া গার্ডটা ফের কিছু একটা বলতেই চাচ্ছিল, তৎক্ষণাৎ তার মুখের মধ্যে আচানক জ্বলন্ত সিগারেটটা ঠেসে ঢুকিয়ে দিল এরিস ইভান। জাস্ট শাট ইওর ফাকিং মাউথ। সময় গড়ালো আরো ঘন্টা দুয়েক। নদীর জলস্রোতের মতো সময় পেরোলেও গোটা মস্কো শহরটা একই জায়গায় আটকে আছে যেন।
কোনো এক অদেখা বাঙালি রমণীর ঘুমের সুরক্ষায় থমকে আছে চারিপাশ। আশেপাশের রাস্তাগুলোতে আরোপিত হয়েছে কড়া নিরাপত্তার বহর। এমনই এক মুহূর্তে সমুদ্রগত ঠান্ডা হাওয়ার তোড়ে আচানক ঘুম ভেঙে গেল ঈশানীর। তন্দ্রাচ্ছন্ন ভাবটা ক্রমশ কেটে যেতেই ঝাপসা চোখে নিজের অবস্থান পরখ করল সে। আড়মোড়া ভাঙতেই কোথায় যেন একটা দমকা হাওয়ার মতো ভেসে এলো মাফিয়া বসের রাশভারী কণ্ঠস্বর। হাউ ওয়াজ দ্য স্লিপ? গাড়ির মধ্যে ঘুমিয়েছে ব্যাপারটা উপলব্ধি করতে একটুখানি বিভ্রান্ত হলো ঈশানী। ঘুমের সময়টা ঠিক কতক্ষণ সেটা অনুমান করার জন্য উত্তরের তোয়াক্কা না করে উল্টো প্রশ্ন ছুড়ল সে। কয়টা বাজে এখন? অলমোস্ট 4 AM। ঈশানী ধরফরে উঠল। ব্যতিগ্রস্ত নয়নে পেছনের সিটে নির্বিঘ্নে ঘুমিয়ে থাকা ইয়াসকে পরখ করে বলল, কি? কিন্তু আমরা তো এখনো গাড়িতে। ইয়েস বেব, ফর ইউর বিউটি স্লিপ। মাফিয়া বসের মসৃণ কণ্ঠে প্রশ্রয়ের আভাস। কিন্তু এভাবে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে নামানোর সমস্যা হয়নি? এরিস এবার চুপকে এলো খানিক। রমণীর পেলব চেহারায় তপ্ত শ্বাস ছেড়ে জবাব দিল, না, সমস্যা হয়নি, ওরা ওয়েট করেছে। ওরা কারা? ঈশানীর ঘুম ঝরানো কণ্ঠে অদম্য কৌতূহল। তৎক্ষণাৎ থিম শীতল আওয়াজে প্রত্যুত্তর করল এরিস, নট সামওয়ান স্পেশাল, জাস্ট দ্য এন্টায়ার টাউন। এরিসের কথা শুনে দু চোখ কপালে উঠে গেল ঈশানের। মুখ ফসকে বেরিয়ে এলো অবিশ্বাস্য আওয়াজ। কি? সবসময় মতো ঈশানের বাড়ন্ত কৌতূহলে এক বালতি জল ঠেলে দিয়ে কোনোরূপ প্রত্যুত্তর না করে গাড়ি স্টার্ট দিল এরিস। তুষারের নমনীয় আবরণটুকু চাকায় পিষে নিজের লোকজনকে সাথে নিয়ে ছুটল দূর, বহুদূর। You are the light, you are the night, you are the color of my blood. You are the cure, you are the pain, you are the only thing I wanna touch. গাড়ির প্যাসেঞ্জার সিটে টিটেন্ট জানালাটা নির্দ্বিধায় নামানো, যেন কোনো অভূতপূর্ব সুখ সুখ খাওয়া বইছে তার অভ্যন্তরে। এমনটা সাধারণত হয় না। মাফিয়া সদস্যরা মূলত বুলেট প্রুফ গাড়ির পাশাপাশি এক্সট্রা প্রোটেকশন নিয়ে চলে। সেখানে এত স্বাচ্ছন্দ্যে এগিয়ে যাওয়া গাড়িটাতে আজ স্বয়ং মাফিয়া বস রিস্কার উপস্থিতি। অশুভ মরিচিকা যেন বেমালুম উদ্বেগহীন। কিন্তু কেন? কিসের এত নিষ্ক্রিয়তা তার? পাশে খোলা জানালার কার্নিশে দু হাত ভর করে তাতে চিবুক ঠেকিয়ে চোখ বন্ধ করে লুটে আছে ঈশানী। গানের সুরটা ভীষণ ভালো লাগছে ওর। হৃদয়ের খুব কাছে হাওয়ায় মিঠাইয়ের মতো অকারণ একটা ভালো লাগা ছড়িয়ে যাচ্ছে ক্রমশ। তাই ড্যাশবোর্ড হাসে ভলিউম বাড়ালো একটু। পরপরই গাড়ির ব্রেক টানার আওয়াজে ভ্রম ছুটে গেল আচানক। বিভ্রান্ত চোখে পাশ ফিরে তাকাতেই এরিস আবারও ঝুঁকে এসে সিট বেল্ট খুলে দিল ওর। ছোট্ট করে বলল, নামো। এখানেই? ঈশানীর আচ্ছন্ন কণ্ঠে অপ্রত্যাশিত কৌতূহল। মেয়েটার অবান্তর প্রশ্নে ভ্রু উচালো বিপরীত পক্ষ। চোয়ালের পেশি শক্ত করে গম্ভীর আওয়াজে জবাব দিল, এইভাবে কথা বলো না আমার সঙ্গে। তোমার ঘুম জড়ানো কণ্ঠে বোধ হয় কিছু একটা মেশানো। I'm already craving for drug and it's driving me crazy. কোনোভাবে ডিসপারেট হয়ে গেলে ব্রেক ফেল করে তিনজনেই মারা পড়বো। এরিসের কথার মানে বুঝতে পারল না ঈশানী। সহসা গাড়ির খোলা জানালা গলিয়ে বাইরে তাকালো একবার। আশেপাশে ধোঁয়াশার মতো তমাশাচ্ছন্ন। ধারে কাছে কোথাও সমুদ্র আছে বোধহয়। বিস্তর বালুচরের গায়ে ঝাঁপিয়ে পড়া উদ্যম জলরাশির হুঙ্কারে মুখর হয়ে উঠেছে কর্ণকুহর। জায়গাটা অপরিচিত লাগছে, ফলস্বরূপ আবারও ভেসে এলো উদ্বিগ্ন কণ্ঠস্বর। এটা তো পেন্ট হাউস নয় এরিস। ঠিকই ধরেছ। তাহলে এখানে কেন নিয়ে এলে? আমি তো... বাক্য সম্পূর্ণ করতে পারল না ঈশানী। তার আগেই জিভের জায়গায় অধর ভিজে জবাব দিল এরিস, তোমার জন্য একটা গিফট আছে। গিফট? কি গিফট? সবিসম্বে জানতে চাইল ঈশানী। বলতে না বলতেই ওপাশ থেকে ভেসে এলো মাফিয়া বসের শীতল কণ্ঠস্বর, দ্য রেস্ট অফ মাই লাইফ। এরিসের মতো অনুভূতিহীন নিষ্প্রিয় মানবের মুখে এহেন বাক্য আজ ভীষণ অবিশ্বাস্য ও আর মেকি লাগে ঈশানের। অবান্তর ভাবনায় থমকে আসে তার নিঃশ্বাস।
বক্ষমাঝের সুখ সুখ যাতনায় নীলাভ চোখের অবলা দৃষ্টি ঝাপসা হয়ে ওঠে ক্রমশ। মাফিয়া বসের একটুখানি আশকারা পেতে সেই জল মুক্ত দানার মতো ঝরে পড়ে রমণীর মোমরাঙা খোপল বেয়ে। রিনটিনের ধ্বনিতে প্রকাশ ঘটে এক আকাশ অভিমানী অনুরক্তির। একবার ভালোবাসি বলবে প্লিজ? সারাদিনের ক্লান্তি, তার উপর এত ভারী একটা গাউন সামলাতে সামলাতে মুখটা পাংশুটে হয়ে আছে ঈশানের। মেয়েটার মলিন মুখখানা পরখ করে একটু থেমে ফের নিজের চিরচারিত গম্ভীর সত্তায় ফিরে গেল এরিস। ভারী কি আওয়াজে বলল, আর একটা প্রশ্ন নয়, জাস্ট ফলো মাই কমান্ড। এরিসের অমন জোরালো আদেশ শোনা মাত্র ভেতরে ভেতরে অপমান বোধ হলো রমণীর। আধুনিক ভাষায় ব্ল্যাক ফ্ল্যাগ বোধ হয় একেই বলে। জীবন দিতেও পারে আবার জীবন নিতেও পারে, অথচ ভালোবাসি বলতে পারে না একটা বার। এইটুকুনি শব্দটা উচ্চারণ করা কি এতই কঠিন? ভেতরে ভেতরে ক্রোধ জমল ঈশানের। বহুদিন ধরে ঝিমিয়ে পড়া আত্মসম্মানটা যেন মাথাছাড়া দিয়ে উঠল বুকের ভেতর। সহসা সব প্রতিভ কণ্ঠে সেই কঠোর আদেশকে প্রতিহত করল সে। আমি তোমার অধীনস্থ কোনো গার্ড নই মাফিয়া বস। ঈশানী বলতে বাকি মুহূর্তেই হ্যাচকা টান মেরে তড়িৎ হাতে ওকে কোলে তুলে নিল এরিস। অতঃপর গাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে দৃষ্টির মিলন খুঁটি আওড়ালো। You are absolutely right, my woman. Your wish is my command. গাড়ি থেকে বেরোতেই একজন গার্ড তড়িঘড়ি করে এগিয়ে এসে ইয়াসের স্ট্রোলার নামিয়ে আনলো। লোকটা ওদের কাছাকাছি আসতে অতি সংবেদনশীল হাতে বাচ্চা সমেত স্টোলখানা তুলে নিল এরিস। অতঃপর নতজানু হয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উদ্দেশ্য করে ছুড়ে দিল কঠোর বাক্যবহর। I can take care of my baby. এরিস যখন গার্ডের সঙ্গে কথায় ব্যস্ত তখন সামনে দৃশ্যপটে চোখ আটকে যায় ঈশানের। ও দেখতে পায় বিশাল সমুদ্রের কোল ঘেঁষে নীলাভ জলরশির পানে মুখ করে সীমাহীন দম্ভ নিয়ে দাঁড়িয়ে আছে এক বিশাল আকৃতির মাফিয়া ম্যানশন। চারিদিকে নিস্তব্ধতার মাঝে এই এক টুকরো আলো ঝলমলে ম্যানশনটাকে অদ্ভুত রহস্যময় লাগছে। এক হাতে ঈশানী, অন্য হাতে নিজের ক্ষুদ্র অংশ নিয়ে সেদিকে এগিয়ে যাচ্ছে এরিস ইভান। ঈশানীর মনে কৌতূহলের দানা বাঁধে, মস্তিষ্কে ঘুরপাক খায় হাজারো প্রশ্নের সমাহার। কালো রঙের ভারী লোহার গেটটাতে বরফ জমে শীতল হয়ে আছে। গেটের দুধারে বিশাল দেহী সিংহ মুখগুলো ঝর্ণার মতো গড়িয়ে পড়ছে কৃত্রিম জলের ফোয়ারা। তার ঠিক মাঝে ঝলঝল করছে একটা চৌকাকৃতির বিশেষ নেম প্লেট। ম্যানশনের মূল ফটকের সঙ্গে লাগোয়া সেই নেম প্লেটটার দিকে তখন থেকে স্তব্ধ বিমূঢ় চিত্তে তাকে আছে ঈশানী, যেখানে গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা রয়েছে স্পষ্ট দুটো নাম, মিস্টার অ্যান্ড মিসেস ইভান। অসহনীয় নৈশব্দে সময় অতিবাহিত হলো আরও কিছুক্ষণ। এরিস পেছনেই দাঁড়িয়ে চোখের পাতায় বার কয়েক পলক ছেড়ে আরও একবার নেম প্লেটের লেখাগুলো বিড়বিড় করে আওড়ালো মেয়েটা। তারপর ঘাড় ফিরিয়ে এরিসের দিকে প্রশ্নবিদ্ধ দৃষ্টিপাত করে জিজ্ঞেস করল, এটা কি এরিস? তোমার স্বপ্ন, যাও খুলে দেখো। অচিরেই প্রতিউত্তর করে ঈশানীর হাতে একটা ডোর কি তুলে দিল মাফিয়া বস। পরিস্থিতি আজ করতে না পেরে কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল মেয়েটা। পরক্ষণেই স্বামীর চোখের ইশারায় ধাতস্থ হয়ে এগিয়ে গিয়ে দরজার নব খুলে ভেতরে প্রবেশ করলো ও তার পিছু পিছু এগিয়ে এলো এরিস আর ইয়াস। ছেলেটা তখনও স্টোলারের মধ্যে ঘুমিয়ে। ওদিকে ঘরের মধ্যে প্রবেশ করতেই থমকে গেল পথ যুগল। আশ্চর্য দৃষ্টি ঘুরপাক খেতে লাগলো হলরুমের প্রতিটি কোণে। বাকরুদ্ধ ঈশানী মস্তিষ্ক জুড়ে ঘুরপাক খেতে থাকা অবিন্যস্ত কথাগুলো সব গলায় আটকে আছে। ওর প্রাসাদের মতো বিশাল ম্যানশন, আলোকসজ্জিত, ঝলমলে তার প্রতিটি কোণ। কোথাও কোনো গোলা বারুদের আওয়াজ নেই, নেই কোনো শুকিয়ে যাওয়া রক্তের ছটা। গোটা হলরুম জুড়ে মেঘের মতো ভেসে বেড়াচ্ছে হোয়াইট ল্যাভেন্ডারের মিঠে মধুর সৌরভ। সমগ্র মেঝেতে বিছানো নান্দনিক গালিচার মখমলি আবরণটুকু পায়ের নিচে আদর মাখিয়ে দিচ্ছে যেন। ভেতরে চোখ ধাঁধানো ইন্টেরিয়র
প্রতিটি আসবাব থেকে শুরু করে ঘরের আনাচে কানাচে সব কিছু চেরি ব্লসমের থিমে ডেকোরেশন করা হয়েছে। মাথার উপর সদ্য গ্রীষ্মলয়ের ন্যায় ঝুলে আছে চেরি ব্লসমের মতো দেখতে কয়েক স্তরের আকর্ষণীয় চ্যান্ডেলিয়র। সেদিকে চোখ পড়তেই বিস্ময়ে ফাঁক হয়ে গেল উচ্চধর উচ্ছ্বাসে পুলকে একাগ্র হয়ে স্বাগতিত্বে বিড়বিড়ালো রমণী। এত সুন্দর কেন এটা? কারণ এটাও সাকুরা, জাস্ট লাইক ইউ। পেছন থেকে এরিসের হাসকি স্বর ভেসে আসতে দৃষ্টি ঘোরালো ঈশানী। চাতকিনীর মতো ডেকে উঠল। রিশ, প্রবল উত্তেজনায় গলদেশ শুকিয়ে কাঠ হয়ে এসেছে ওর। চোখের তারায় চিকচিক করছে এক সমুদ্র খুশির জোয়ার। একটু দূরে ছেলের স্টোলারের পাশে দাঁড়িয়ে আছে এরিস। ঈশানী গুটি গুটি পদক্ষেপে সেদিকে এগিয়ে গেল। ক্লান্ত ঝাপসা দৃষ্টি মেলে লোকটাকে পর্যবেক্ষণ করলো কিয়ৎক্ষণ। মুখোমুখি দাঁড়িয়ে আড়ষ্ট কণ্ঠে জানতে চাইল, এটা কাদের বাড়ি এরিশ? আমাদের। মানে? তুমি তো এটাই চেয়েছিলে, একটা সাজানো সংসার যেখানে সবকিছু স্বাভাবিক নিয়মে চলবে, না থাকবে কোনো নৃশংসতা, মারামারি, হানাহানি, আর না তো কোনো সিকিউরিটি। চারদিকে তাকিয়ে দেখো, এখানে কোনো গার্ড নেই, পেন্ট হাউসের মতো রহস্য নেই, অন্ধকারের ছিঁটে ফোটাও নেই। ভালো করে দেখো কত আলো। এডিসের কথা মতো আরও একবার ঘাড় ঘুরিয়ে পুরো হলরুমটাকে অবলোকন করে ঈশানী। দেখতে দেখতেই নীলাক্ষী দুটো টলমল করে উঠে ওর পরপর বিনা বাক্য ব্যয় এক প্রকার ছিটকে এসে ঠায় জমায় মাফিয়া বসে ইস্পাত কঠিন বুকের মাঝে বেখেয়ালে খামচে ধরে তার শার্টের অগ্রভাগ। বুক ভাঙা আর্তনাদে ফুপিয়ে ওঠে শব্দ করে। এরিসের শার্ট ভিজা যায় শক্ত বুকের বাম পাশে। কোমল ঠোঁটের পরশ অনুভূত হতেই দুহাত মুষ্টিবদ্ধ করে নেয় হিংস্র মানব। সেসব কোনরূপ ভ্রুক্ষেপ না করে উম্মাদের মতো বলতে থাকে ঈশানী, সত্যি? তুমি সত্যি আমাদের বাড়িতে নিয়ে এসছো? এটা আমাদের বাড়ি এরিশ, আমার সংসার। আমার ছেলেটা এবার থেকে পরিবার পাবে, একটা সুস্থ স্বাভাবিক পরিবার থাকবে। তুমি আমাদের সাথে বলো না। মেজার প্রবল আর্তনাতে একটুখানি কেঁপে উঠে মাফিয়া বসের লম্বা চড়া সুঠাম দেহে অস্তিত্ব। তবু নির্বিকার সে মানব, ঠান্ডা হৃদয়ের মৃতের মতোই নিষ্প্রাণ তার দুনয়ন। ঈশানী অপেক্ষা করে না প্রত্যুত্তরের, চোখে জল আর মুখে হাসির ঢেউ নিয়ে ছুটে গিয়ে হাঁটু মেরে বসে ঘুমন্ত ছেলের মুখোমুখি হয়। পরপর ঠোঁট ভেঙে কেঁদে উঠে বলে, বাবা তাকিয়ে দেখো, তোমার ড্যাডি আমাদের বাড়িতে নিয়ে এসছে। এটা আমাদের বাড়ি, চারিদিকে কোনো গার্ড নেই, কোনো হাহাকার নেই, কোনো রক্ত নেই, সবকিছু শান্ত এখানে। এখন থেকে আমি, তুমি আর বাবা এখানে থাকবো। আমরা আর বিচ্ছিন্ন নই। এবার থেকে আমাদেরও একটা পরিবার হবে। ওই ভয়ানক পেন্ট হাউস থাকতে হবে না আর তোমাকে। আর ভয় নেই বাবা, আর কষ্ট নেই। ঈশানীর কান্না বিচরিত প্রলাপে নদীর পার ভাঙার মতো ভেতরে পাথর হৃদয়টা ভাঙতে লাগলো এরিসের। এইটুকু জীবনে মেয়েটা কত না কষ্ট পেয়েছে। ওর সঙ্গে থেকে সম্ভব হলে বোধহয় ঈশানীকে ছেড়ে দেওয়ার মতো মহৎ কাজটা এরিস করেই ফেলতো আজ। কিন্তু ও তো শ্বাস নিতে পারবে না। না, মেয়েটাকে ছাড়া মরে যাবে একদম। মায়ের অবিরাম ক্রন্দনে ঘুম ভেঙে যায় ইয়াসের। বড় বড় চোখ দুটো মেলে বিস্ময় নিয়ে দেখতে থাকে তার মাকে। মায়ের অনুভূতির সঙ্গে যোগসূত্র স্থাপনে যথাসম্ভব প্রয়াস চালাইছে। এক পর্যায়ে তাকিয়ে থেকে থেকে জল থই থই করে ভেসে উঠছে তার আদুরে চোখে। ছেলেকে সামলে উঠে দাঁড়ায় ঈশানী। এরিসের দিকে ঘুরে ওর বুকের পাঁজর করতল ছোঁয়ায়। আবারও ভীতগ্রস্ত গলায় জানতে চায়, এই সবকিছু সত্যি তাই না এরিশ? কোনো কিছুই আমার মতিভ্রম নয় তো? এরিস দুকদম এগিয়ে দূরত্ব কমায়, সহনীয় হাতে ওর গ্রীবা চেপে ধরে। মেয়েটার ভেজা চোখের পাতায় অধর ছুঁয়ে শুষে নেয় সব নোনা জল। পরপর লম্বা ঢোক গিলে মুখের সংস্পর্শে মুখ নিয়ে উগড়ে দেয় ধারালো শীতল বাক্য। কাঁদবে না, ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাকে। আমার সামনে কখনোই কাঁদবে না তুমি। মাফিয়া বসে নীরব হুঙ্কারে দ্বিগুণতালে ফুপিয়ে ওঠে সরল মেয়েটা। অদ্ভুত এক সুখ সুখ ব্যথায় ভরে ওঠে তার বুক। নাক টেনে বলে, এই দিনগুলো স্বপ্নের মতো, যা আমি কোনো দিন কল্পনাও করিনি রিশ।
সত্যি তো, এরিসের মতো একটা মাফিয়া বসের জন্য নিজের স্ত্রীর সন্তান নিয়ে স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করা কি এত সহজ? নাকি নিজের অন্তঃস্থলের দুর্বলতার কাছে আরও একবার হেরে গেল মাফিয়া বস? পবিত্রতার সংস্পর্শে পাপীকে ধ্বংস হতে হয়। এরিস তো একটা পাপী, রুথলেস জানোয়ার, যার জীবনের শুরু থেকে শেষ অবধি শুধু নৃশংসতার জয়গান। তবে কি এরিসও ধ্বংস হবে? ভাবনাগুলো অবান্তর নয়, তবে এরিস ইউভান সেসবে তোয়াক্কা করে না এখন আর। ওর কাছে সাকুরার চেয়ে মূল্যবান আর কিছু নেই, না নেই। তোমার ইচ্ছা অনুযায়ী গার্ডগুলো সব সরিয়ে দেয়া হয়েছে। এই ম্যানশনে তুমি আমি ব্যতীত শুধু ন্যানি থাকবে দুজন। ওরা তোমার ছেলেকে দেখাশোনা করবে, কিন্তু ম্যানশনের বাইরে গার্ড থাকবে সব সময়। এছাড়া ঘরের প্রতিটি কোণে সিকিউরিটি ক্যামেরা রয়েছে অ্যাজ ইউজুয়াল, ওয়াশরুমেও। কপাল কুঁচকে গেল ঈশানীর, অসন্তোষ গলায় পড়ল। ওয়াশরুমে কেন এরিস? এরিস এগিয়ে এসে ওর সরু গলাটা হাতের মুঠোয় আঁকড়ে ধরল। ফের হালকা চাপ প্রয়োগ করে ইসুর কণ্ঠদেশে নাক ঘষল, উম্মাদের ন্যায় গম্ভীর স্বরে হিসিয়ে জবাব দিল। কারণটা তুমি ভালো করে জানো। তুমি আমাকে ওয়াশরুমেও প্রাইভেসি দেবে না কেন এরিস? আমি তোমার পুতুল নই। ইয়েস বেব, ইউ আর। মাফিয়া বসটা নিষ্প্রাণ শীতল আওয়াজে যেন কর্তৃত্বের মহাপ্রাচের, যা শোনা মাত্র আসন্ন কোনো প্রলয়ের আশঙ্কা সর্বাঙ্গ শিবরে উঠছে রমণের। সহসা শুষ্ক একটা ঠোক গেলে তড়িঘড়ি করে মাথাটা তুলে সন্দিগ্ধ চোখে তাকালো মির্জার বিপরীতে। দুর্বোধ্য এক চোখের হাসিতে কেঁচে ঠোঁট পাকালো এরিস। নিজের অবস্থানে ফিরে গিয়ে গম্ভীর মুখে করে বলল, ওয়ানা সে ইউ সামথিং ইম্পর্টেন্ট। অনেক গুরুত্বপূর্ণ কিছু বলা আছে তোমাকে। এবার কৌতূহলের তুলা চলে আটকে রইল ঈশানী। ওয়েডিং ভেন্যু থেকে শরীরটা ভীষণ খারাপ লাগছিল ওর, তাই সবাইকে ফেলে রেখে ছেলে আর তার মাকে নিয়ে দ্বীপ ছেড়েছিল এরিস। এর মাঝে কি এমন ইম্পর্টেন্ট কথা বলার আছে লোকটার? বেবিকে ঘুম পাড়িয়ে যত দ্রুত সম্ভব উপরে ঘরে চলে এসো। বিস্ময় হতবুদ্ধি হয়ে কিছু একটা জিজ্ঞেস করতেই যাবে ঈশানী, তন্মধ্যে বাক্যখানা উগড়ে দিয়ে শার্ট হাজে বুকের কাছে কয়েকটা বোতাম খুলতে খুলতে হনহনিয়ে দোতলায় চলে গেল মাফিয়া বস। চারিদিকে নিঃশব্দ তমাশাচ্ছন্ন করিডোরটাকে মৃত্যুপুরীর ন্যায় ভয়ানক লাগছে। ঘড়ি কাঁচে চিকচিক আওয়াজ করে সময় বয়ে যাচ্ছে। তার চেয়েও ধীর গতিতে পা চিপে চিপে এগিয়ে গিয়ে এরিসের ঘরের সামনে এসে দাঁড়ালো ঈশানী। ভেতরের আলো নেভানো রক্তাভ ড্রিম লাইটের কাঁচা আলোয় অদ্ভুত ভয়ঙ্কর লাগছে চারিপাশ। প্রথমে ঘাড় বাঁকিয়ে একটু উকিঝুঁকি দিয়ে দু হাতে গাউন সামলে ধীর পায় ভেতরে প্রবেশ করলো ঈশানী। ঘরের অভ্যন্তরে পা রাখা মাত্র কোনো কিছুর ঝাঁঝালো গন্ধে আকস্মাৎ মস্তিষ্কটা দুলে উঠল ওর। কোনো মতে নিজেকে স্থির রেখে ঝাপসা চোখে সামনে তাকাতে দেখলো লেদারে মোড়ানো রিভলিং কাউচ চেয়ারটাতে পা ছড়িয়ে বসে আছে এরিস। কোট টাই খুলে শার্টের আস্তিন গুটিয়ে ফেলে এলোমেলো ভঙ্গিমায় ঈশানীর দিকে ঝুঁকে আছে মানুষটা। এক পল এরিসের আপাত মস্তক পর করে শুষ্ক ঢোক গেল ঈশানী। বড্ড অসহনীয় লাগছে মুহূর্তটা। সহসা দৃষ্টি নমনীয় করে পৃষ্ঠ ছুঁল মানবী। কি হয়েছে তোমার? এমন লাগছে কেন? আর এই জায়গাটা? বাকি কথা জিভে আটকে রইল ওর যখন দেখলো এরিসের সামনে কফি টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে শক্তিশালী মাদকের সফেদ গুঁড়ো। তার পাশেই ফেলে রাখা মাফিয়া বসের আনলিমিটেড ব্ল্যাক কার্ড। নিষ্পৃহ দৃষ্টিতে সবকিছু অবলোকন করে দীর্ঘশ্বাস ছাড়লো ঈশানী। বিপন্ন গলায় জানতে চাইল, তুমি আবারও ড্রাগ নিয়েছো? রমণীর রিনরিনে কণ্ঠস্বর খানি কর্ণগোচর হতে অপ্রস্তুত ভঙ্গিমায় মাথা দুলালো এরিস। অস্পষ্ট স্বরে বিড়বিড়ালো, না নিলে মরে যাই। এরিসের নির্বিকার প্রত্যুত্তর। লোকটার কথার মাঝে অদ্ভুত বেসামাল ভাব। চারিদিকে রক্তিম আলোয় মাদকের ঘোরে বুঁদ হয়ে থাকা এরিসকে দেখে ঈশানী একটু ভয় পেল। এবার অজ্ঞতার সামনে এগোনোর সাহস হলো না আর। শ্রেয় স্থানে স্থিতিশীল হয়ে ক্ষীণ কঞ্চে শুধল, তুমি কিছু একটা বলতে চেয়েছিলে আমায়, গুরুত্বপূর্ণ কিছু। কাগজের গায়ে মাথা এলিয়ে দিল এরিস।
অতঃপর ঘোর লাগানো শীতল চোখে ঈশানীর আপাত মস্তক পরক করে ছোট করে বলল। জিজ্ঞেস করেছিলে না কেমন লাগছে তোমায়? ঈশানী অপ্রস্তুত ভঙ্গিতে মাথা নাড়ল, একটু মুখ ফুটে কিছু বলার আগে জবাব দিল এরিস। You look dangerously beautiful. Now take it off. ড্রেসটা খুলে ফেলো। কুচকে গেল ঈশানীর, কথাটা যেন মাথার উপর দিয়ে গিয়েছে ওর, তেমন করেই চেয়ে রইল বিপসমে। আর কোনো প্রত্যুত্তর করার প্রয়োজন করল না মাফিয়া বস। ঝড়ের বেগে উঠে এসে এক লহমায় মেয়েটাকে পেছনে ঘুরিয়ে মুখ ডুবালো তার কমনীয় গিবায়। নিমিষেই জমে গেল রমণী। বলিষ্ঠ হাতখানা গাউনের লম্বা জিপারের সংস্পর্শে আসতেই শিউরে উঠল তার সর্বাঙ্গ। এরিসের বেসামাল হাতের স্পর্শ ক্রমশ বন্য হয়ে উঠেছে অস্থির, অপ্রতিরোধ্য তার গতি। জমে থাকা ঈশানী ধীরে ধীরে গলতে শুরু করেছে এইবার। ফলস্বরূপ মাফিয়া বসের অপ্রতিরোধ্য হাতের মাঝে কুকড়ে গিয়ে প্রকম্পিত স্বরে বলে উঠল, তুমি অবসেসড হয়ে আছো এরিস। এটা ভালোবাসা নয়, নিজেকে সংবরণ করো। এরিস কর্ণপাত করল না সেই নিষেধাজ্ঞায়, উল্টো মোহচ্ছন্ন স্বরে আওড়ালো, It's not just a fucking obsession. It's addiction. I'm addicted to you. Your eyes, your smell, your body, your everything. Mi amor. ঈশানীকে তৎপর হাওয়ার ফুসরত দিল না এরিস। বাক্য কটা শেষ হতেই মেয়েটাকে তুলে নিয়ে রাখলো নরম বিছানায়। কেবল ধূসর মেঝেতে অবলীলায় পড়ে রইল দুটো আকর্ষণীয় বিয়ের পোশাক। ঈশানীকে বিছানায় ফেলে এরিস এগিয়ে এসে শার্টের বোতামে হাত রাখতে আরেক দফা ঝটকা খেল নীলাম্বরী। দরফরিয়ে উঠে বসে নিজেকে আড়াল করলো সফেদ কম্পিউটারের ভাঁজে। এরিস একটু বিভ্রান্ত চোখে তাকালো। কম্পিউটার সরিয়ে ফের ঈশানীর কাছাকাছি আসতে সিলিংয়ের দিকে আঙুল তাক করে কিছু একটা ইশারা করলো মেয়েটা। সঙ্গীত গলায় আওড়ালো, এখানে একটা আয়না, সিলিং সিলিং মিরর। ওর কথা শুনে এরিসের অধর কোলে জাগ্রত হলো নৈশব্দিক পাকা হাসির লেশ। কোনরূপ দ্বিধান্বিত না হয়ে ফের ঈশানীতে মত্ত হলো। একটা গভীর বন্য চুম্বন শেষে বর্ষার অবিশ্রান্ত বাড়ি ধারার মতো ধীরে ধীরে অদর গলিয়ে নেমে এলো মোমরাঙা গিবায়। অতঃপর আরো গভীর থেকে গভীরে ভালোবাসার চূড়ান্ত মুহূর্তে বেসামাল বেলাগাম অস্থির মানুষটার বক্ষ মাঝে কলমিলতার ন্যায় গুটিয়ে গিয়ে আরো একবার মুখ ফুটেছিল রমণীর। রিস, এটা ঠিক নয় রিস। আমার স্পর্শগুলো পীড়াদায়ক, তুমি আগেই জানতে। লজ্জায় আরক্ত ঈশানীর এবার ভেজা চোখ তুলে ইশারা করলো সিলিং মিররটার দিকে। এরিস তোয়াক্কা করলো না। সেসব উচ্চ প্রতিটি কর্তৃত্বে ভরা অধিকারী স্পর্শে মিষ্টি যন্ত্রণার আড়ম্বর ছড়িয়ে দিল প্রিয়তমার শরীরের খাঁচায়। গভীর মাদকীয় স্বরে জবাব দিল, মাই হাউস, মাই বেড, মাই ওয়াইফ, ওয়াই নট? বিয়ের আয়োজনে সকল আনুষ্ঠানিকতা চুকে অবশেষে ভোর 5টার দিকে পেন্ট হাউসে ফিরেছে দায়িত্বশীল মহামানব তুষার চাওয়াত। যেহেতু নব বিবাহিত দম্পতি, তাই ফ্লোরাও সাথে ফিরেছে। ওর ছিমছাম গরনের শীর্ণকায় মেয়েটাকে এত ভারী ব্রাইডাল গাউন সামলাতে বেগ পোহাতে হচ্ছে ভীষণ। তার উপর প্যারিস গেট থেকে সোজা পেন্ট হাউসের লাউঞ্জ অবধি হেঁটে এসেছে এই অবস্থায়। একটিবারের জন্য পেছনে তাকায়নি তুষার। বিনা বাক্যে হনহনিয়ে এগিয়ে গিয়েছে নিচের মতো। তুষারের নির্লিপ্ত অভিব্যক্তি একটু কি কষ্ট দেয়নি ফ্লোরাকে? দিয়েছিল বইকে। লাউঞ্জে আসা মাসই মেয়েটা দাঁড়ালো না আর এক মুহূর্ত। জলদি পায়ে এগিয়ে গেল নিজের ঘরে। তবে দরজার আগল ঠেলে সরাতেই বাদশাদের তুষার সামান্য ঘাড় ফিরিয়ে নিরুত্তাপ স্বরে আদেশ করে, এদিকে এসো। ফ্লোরা বিস্মিত হয়, তবু প্রশ্ন করে না। বিপরীতে চুপচাপ ভলিউম গাউনটাকে টেনে তুলে এগিয়ে আসে তুষারের নিকট। কাছে এসে দাঁড়িয়ে প্রশ্ন চোখে তাকাতে তুষার বলে, এখানে নয়, উপরে চলো। কেন? ফ্লোরার কণ্ঠে অজানা আড়ষ্টতা। নিজের স্যুটটাকে ইশারা করে খুব সাবলীলভাবে উত্তর দিল তুষার। এই স্যুটটা দেখেছো? ব্র্যান্ড নিউ।
তারপর পায়ের দিকে ইশারা করে বলল, জুতোটাও নতুন, এগুলো গুছিয়ে রাখতে হবে। আপাতত এটাই কারণ। আপনার জুতো আপনি গুছিয়ে রাখুন, না পারলে বিয়ে করে বউকে বলুন। আমাকে কেন চালিয়ে মারছেন? মুখটা ছামটি দিয়ে কথাটা বলতেই যাচ্ছিল ফ্লোরা, তখনই মনে পড়ে গেল এই যন্ত্রমানবের বউটা আসলে ও নিজেই। তাই কথা বাড়িয়ে বাক্য খরচ করলো না আর চুপচাপ উঠতে লাগলো সিঁড়ি ডিঙিয়ে। এত ভারী বিয়ের গাউনটাকে সিঁড়ি ভেঙে বয়ে নিয়ে যেতে আরেক দফা নাজেহাল হয়ে যাচ্ছে রুশরামণি। এক পা এগোচ্ছে তো 3 পা পেছাচ্ছে, তার উপর পেছনের ট্রেল নিয়ে টানটানি তো আছে। এমতো অবস্থায় নিজের কাজে মগ্ন ফ্লোরা হঠাৎই টের পেল ওকে শূন্যে ভাসিয়ে উপরে নিয়ে যাচ্ছে কেউ। বিভ্রম কেটে যেতে হকচকে উঠল মেয়েটা। নিজের সুরক্ষায় তড়িৎ হাতে আঁকড়ে ধরল বিপরীত পক্ষের চওড়া কাজ। একটু সময় নিয়ে ঘাড় ফিরিয়ে তাকাতে বুঝতে পারল ও আসলে তুষারের কোলে। এত ভারী গাউন সমেত ফ্লোরাকে বাহুবন্দি করে রোবটের মতো নির্বিঘ্নে সিঁড়ি ভেঙে উপরে উঠে যাচ্ছে সে যন্ত্রমানব। ঘরের মধ্যে পিনপতন নীরবতা। রাতের বৈরী হাওয়াকে গ্রাস করে উদয় হয়েছে সূর্যরাজ। প্রত্যুষের সোনারঙা আলো তীর্যক হয়ে ঠিকরে পড়েছে স্বচ্ছ জানালার গারদে। নির্ঘুম পরিশ্রান্ত চোখ দুটো চকচকে আলোর সংস্পর্শ পেতেই মুখমণ্ডল কুঁচকে গেল তুষারের। ফ্লোরা এগিয়ে গিয়ে পর্দা টেনে দিল চুপচাপ। সেই তখন থেকেই মনোচর্চা করছে ওরা দুজন। রুমে আসার পর থেকে নির্বিকারে কোনো প্রকার বাক্য বিনিময় ছাড়াই শুধুমাত্র চোখের ইশারায় ফ্লোরাকে একের পর এক ফরমাইশ দিয়ে যাচ্ছে তুষার। কোট, টাই, ওয়ালেট, এমনকি আত্মসুরক্ষার জন্য নিজের সঙ্গে রাখা বুলেট আর রিভলভারটাও তুলে দিয়েছে ফ্লোরার হাতে। এখনও নিজেকে সামলানোর সময় হয়ে ওঠেনি ফ্লোরার, অথচ তুষারের প্রতিটি জিনিস সামনে রেখেছে পরম যত্ন সহকারে। সবকিছু গুছিয়ে রাখার পর কভারের দরজা আটকে ঘুরে তাকালো ফ্লোরা। তুষার তখনও ফোন নিয়ে ব্যস্ত। সহসাই ম্লান কণ্ঠে অনুমতি চাইল মেয়েটা। আমি এবার আসছি। চকিতে ঘাড় ঘোরালো তুষার, যেন খুব অপ্রত্যাশিত একটা কথা বলে ফেলেছে ফ্লোরা। বরঞ্চ বহু যুগ ধরে তাদের সাংসারিক বোঝাপড়া বিদ্যমান। তেমন করেই তৃপ্তি গলায় প্রশ্ন ছিল সে। কোথায় যাবে? দৃষ্টি তুলল ফ্লোরা, সবিনয় প্রত্যুত্তর করল। আমার ঘরে। কেন, ঘরে কি আছে? ক্লান্ত লাগছে, ঘুমাবো একটু। ফ্লোরার কথার পাছে তপ্ত শ্বাস ফেলল তুষার শীতল গলায় জানতে চাইল। সকালবেলা ঘুমাবে? বিপরীতে নিঃশব্দে উপর নিচ মাথা দোলালো ফ্লোরা। গত একটা রাতের ধকলে গোলাপি চেহারা অবসাদ জমেছে তার। চকচকে স্যাচিন মেকআপের আবরণে ঢাকা নিটল নয়নে নিভু নিভু ক্লান্তির ছাপ। অতি সন্তর্পণে আর চোখে একবার মেয়েটাকে পরখ করল তুষার। চিবুকের ডগায় তর্জনী বুলিয়ে ভীষণ নিষ্প্রিয় কণ্ঠে বলে উঠল, তুমি কি জানো, মিশনের সময় মাঝে মধ্যে গোটা 1 সপ্তাহ না ঘুমিয়ে থাকতে হয় আমাদের। তাহলে বাঁচেন কিভাবে? অবচেতন মনে প্রশ্নটা করেই ফেল ফ্লোরা। অবশ্য উত্তরের আশা করেনি, তবে তুষার জবাব দিল, ড্রাগ নিয়ে। আপনিও ড্রাগ এডিক্টেড? ফের কৌতূহলিক মুখ খুলল মেয়েটা। বিপরীতে শীতল দৃষ্টি নিক্ষেপ করলো তুষার। যা দেখা মাত্র মনে মনে অসংখ্যবার জিভ কাটল ফ্লোরা। প্রসঙ্গ পাল্টে কিছু একটা বলতে যাবে, তখনই প্রতিউত্তর করলো যন্ত্রমানব। আমি নই, এরিস ড্রাগে আসক্ত। ছোটবেলা থেকে ওর শরীরে একটু একটু করে ড্রাগ পুশ করা হতো কিনা। যদিও ব্যাপারটা নিজ উদ্যোগে কমিয়ে এনেছিল এরিস, কিন্তু কথাগুলো বলতে গিয়ে আকস্মাৎ অভিব্যক্তি পাল্টে গেল তুষারের। সর্বদা সাবলীল কপালে জেগে উঠল চিন্তার বলি রেখা। ফ্লোরা জানতে চাইল, কিন্তু কি? ঈশানে চলে যাওয়ার পরে সবকিছু আবারও রিপিট হয়েছে। ড্রাগের মাধ্যমে নিজেকে টর্চার করতে করতে আবারও ডিপেন্ডেবল হয়ে পড়েছে এরিস। রাইট নাও হি ইজ টোটালি ড্রাগ এডিক্টেড। ভাবনা নিমজ্জিত তুষার। ফ্লোরা নিজেও ডুবে আছে হাজারো প্রশ্নের সমাহারে। অজ্ঞতা কি ভেবে যেন আনমনি বলে উঠল সে। এরিস কখনো অনুভূতিতে বিশ্বাসী ছিল না, সর্বদা দাম্ভিক কলায় বলতো আমার কোনো দুর্বলতা নেই। এমনকি আন্ডারওয়ার্ল্ডে কারো দুর্বলতা তৈরি হলে তাকে নিঃশেষ করে দিয়ে পৈশাচিক আনন্দে মেতে উঠত সে। ওর জীবনে রিভেঞ্জ ছিল সবচেয়ে ভয়ঙ্কর শব্দ। যাকে একবার টার্গেট করতো তাকে বিধ্বস্ত করে তবেই ছাড়তো।
সেবার ড্যানিয়েলের গার্লফ্রেন্ডটাকেও চোখের সামনে ঝাঁঝরা করে দিল। কি নির্মম সেই মৃত্যু! লাশটা পর্যন্ত পিস পিস করে বোঝোকে খাইয়েছে। পুরো পৃথিবীর ত্রাস। যে রাশিয়াতে ব্লাডি বিস্ট নামে খ্যাত, যার নাম শুনলেও মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, সে কেন ঈশানীর মতো একটা ভিনদেশি মেয়েকে বারবার ছেড়ে দিল? না মানে অনুভূতি তো আর একদিনে তৈরি হয়নি, তাহলে অজানা একটা মেয়ের প্রতি হঠাৎ দয়া দেখানোর উদ্দেশ্যটা কি? কথাগুলো বলতে বলতে চোখের রং পাল্টে গেল ফ্লোরার। কিছু একটা ভেবে জিভের জগায় অধর ভেজালো তুষার। কপালটা কুঞ্চিত করে ভাবুক হয়ে বলল, একবার মাদ ভাইয়ের কাছে শুনেছিল এরিসের মাও নাকি বাংলার রমণী ছিলেন। শুধু যে বাঙালি তাও নয়, অভূতপূর্বভাবেই ভদ্রমহিলার চোখের রং ছিল গাঢ় নীল। এটা নিশ্চয়ই একটা কারণ হতে পারে, কিন্তু এরিস যে বলে তার দুর্বলতা নেই। হতে পারে নিজের দুর্বলতাকে অগ্রাহ্য করার জন্যই তারই নিষ্ঠুরতা। বুদ্ধিমতীদের মতোই ঝটপট এক নাগারে কথাগুলো বলে থমকালো ফ্লোরা। ভাবুক তুষার তখনও বিভ্রমে নিমজ্জিত, ফলস্বরূপ বেখেয়ালেই বলে উঠল, এরিসের গোটা জীবনটাই রহস্য, যার উদ্ঘাটন কেউ কখনো করতে পারেনি, আমিও না। তবে প্রথমবার ঈশানী মেয়েটাকে দেখার পর মাদভেই একটা কথা বলেছিল, যা আমার এখনো মনে আছে। কি? হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আশ্চর্য গলায় কথাটা বলে পাশ ফিরে তাকাতে তুষার দেখলো খাটের হেডবোর্ডের সঙ্গে গা এলিয়ে দিয়ে হাই তুলছে ফ্লোরা। সহসা নিরেট স্বরে বাক্য ছুড়ল তুষার। তোমার বোধহয় ঘুম পেয়েছে। চন্দ্রবাব কেটে যেতেই চমকে উঠল রমণী। তাড়াহুড়ো করে নিজেকে সামলে প্রত্যুত্তর করলো, হ্যাঁ যাচ্ছি এখনই। কোনরূপ ভনিতা না করে স্পষ্ট আদেশের স্বরে তুষার বলল, ঘরে যেতে হবে না, এখানে ঘুমিয়ে পড়ো। ফ্লোরা অবুঝ নয়। বিয়ের পরে এক স্বামী স্ত্রী এক ঘরে থাকে সেটা ও ভালো করেই জানে। তারপরও কোথাও যেন একটা কিন্তু রয়ে গেছে। সম্পর্কটাকে স্বাভাবিক মনে হচ্ছে না কিছুতেই। পুরোটাই যেন কৃত্রিম এক নিয়মের বেড়াজাল। তুষারের এই দায়িত্ববোধ, মেপে মেপে কর্তব্য পালন, সবকিছু কেন যেন অসহ্য লাগছে ওর। যেন সবকিছুই কৃত্রিম আর সাজানো। কোথাও কোনো ভালোবাসার ছিটে ফোটা নেই, নেই কোনো অনুভূতির প্রফুল্লতা, কেবল সহানুভূতি দেখানোর জন্য বিয়ে করা। হঠাৎ করে নিজেকে কেমন ফেলনায় মনে হতে লাগলো ফ্লোরার। রাগে, দুঃখে, অস্থিরতায়, বেদনার রঙে ছেয়ে গেল তার মন আকাশ। বুকের কান্না গিলে গিলে মেয়েটা বিপর্যস্ত গলায় বলল, এত ভারী পোশাক পরে ঘুমাতে পারবো না, চেঞ্জ করতে হবে। কথাটা বলে এক প্রকার মুখ লুকিয়ে পালিয়ে যাচ্ছিল ফ্লোরা। তন্মধ্যে ওপাশ থেকে ভেসে এলো তুষারের গম্ভীর কণ্ঠস্বর, মিসেস জাওয়াদের পোশাক বয়ানোর জন্য এই পেন্ট হাউসে লোকের অভাব নেই, আই গেস। স্তম্ভিত ফ্লোরা ঘুরে তাকালো এবার। জলে ভেজা টলমলে চোখ দুটো তুলতেই কঠিন দৃষ্টিতে তাকালো তুষার। চোখের চাহনিতে হৃদয় বিতক্ত করে আহরালো, যা বলেছি সেটাই করো, চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়ো। আর আপনি? ফ্লোরা বোধহয় বিশেষ কোনো উত্তরে আশা করেছিল, তবে যন্ত্রমানব নিজ উদ্যোগে মাটি চাপা দিয়ে দিল সেই প্রত্যাশা। পুরন্ত কাউচের দিকে এগিয়ে যেতে যেতে উদাসীন কণ্ঠে আহরালো, তুমি ভালো করে জানোই বিছানায় শোয়ার অভ্যাস নেই আমার, ওটা খালি থাকে সবসময়। সদ্য বিবাহিতা রুশ রমণীর বক্ষপিঞ্জরে যে অভিমানে ঝড় উঠেছিল তা এবার মাত্রা ছাড়ল। সেই 10 বছর বয়স থেকে তিলে তিলে গড়া অনুভূতির শক্ত প্রাচীরটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তবে ক্ষান্ত হলো সে। মনে মনে ভাবল, তাহলে এই লোক দেখানোর বিয়েটার দরকার কি ছিল? ফ্লোরা তো করতে চায়নি। তুষার এক অদ্ভুত রহস্যময় মানুষ, যে ফ্লোরাকে সারাক্ষণ আকর্ষণ করে নিজের দিকে, যাকে ও ছাড়তে পারবে না আবার ঠিকভাবে আঁকড়ে ধরতেও পারে না। অনিশ্চিত এই অনুভূতির সাথে যুদ্ধ করতে থাকা ফ্লোরার জীবনে নতুন করে যুক্ত হয়েছে বিয়ে নামক আরেক যাতনাময় অধ্যায়। ভেবেছিল সবকিছু বদলে যাবে, ফ্লোরার মতোই তুষারের মন আকাশে অনুভূতির সূর্যোদয় হবে, কিন্তু সেসব কিছুই যেন ভাবনাই রয়ে গেল। যন্ত্রমানব তো বদলানো নয়, মরীচিকা কুলসে আবর্তিত তার জীবন, পাথরের মতো রুক্ষ তার হৃদয়। তাহলে এরিস কিভাবে পারলো? কেমন করে ইস্যুকে রেখে দিল নিজের অনিশ্চিত কালো দুনিয়ার সঙ্গী করে? প্রশ্নটা
রয়ে গেল ফ্লোরার মনে। ঠিক তখনই ফের ধ্বনিত হলো যন্ত্রমানবের অনাকাঙ্ক্ষিত কণ্ঠস্বর। তুমি কি দাঁড়িয়ে ঘুমানোর প্ল্যান করছো? মাথা নাড়িয়ে না জানালো ফ্লোরা। আত্মবিশ্বাসী ভাবটা ধরে রেখে চুপচাপ নিচল পায়ে এগিয়ে গিয়ে কাত হয়ে শুয়ে পড়ল বিছানায়। তুষার নির্লিপ্ত, কাপড় বদলানোর কথা মুখে আনলো না একটা বার। স্ত্রীর অস্বস্তি হচ্ছে কিনা সেসবও জানতে চাইল না, শুধু মুখ খুলে বলল, আজ লাইট অফ করার দরকার নেই। আরেক দফা অসংশোধনীয় বাক্য ভেতর ভেতর বিক্ষুব্ধ হয়ে পড়ে রইল ফ্লোরা। তার আত্ম অভিমানী মনটা ফুঁসে উঠল। হঠাৎ তুষারের নির্দেশ অবজ্ঞা করার অহেতুক জেদ চেপে বসলো মস্তিষ্কে। ফলস্বরূপ জেদটাকে প্রশ্রয় দিয়ে তরতর করে এগিয়ে গেল সুইচ বোর্ডের দিকে। তুষার ততক্ষণে টান টান হয়ে শুয়ে পড়েছে বিস্তৃত কাউচের উপর। সুইচ বোর্ডটা কাউচের কাছে, হাত বাড়িয়ে সেটাকে অফ করতে নিলে ছট করে ওর কবজিটা ধরে ফেলল তুষার। হ্যাচকা টান দিতেই ভারী গাউনের তারতম্য সামাল দিতে না পেরে অসাবধানতা তুষারের বুকের উপর ছিটকে পড়ল রমণী। ধনুকের মতো বাঁকানো নারী দেহখানি অজান্তে পিষে গেল স্বামীর প্রশস্ত বুকের ভাষায়। নিজের অবস্থান টের পেয়ে তৎক্ষণাৎ ধরফড়িয়ে উঠল ফ্লোরা। তড়িঘড়ি করে উঠতে নিয়ে পোশাকের সঙ্গে পা আটকে হোঁচট খেলো আবারও। এবার আর চুপ হয়ে রইল না তুষার। সতর্ক হাতে ধরে ফেললো মেয়েটাকে। কোনো প্রকার দৃষ্টি বিনিময় না করে অতি সন্তর্পণে টেনে এনে অবলীলায় ঠাঁই দিল শ্রীয় বুকের উপর। রাগে দুঃখে হতাশায় কান্না পেয়ে গেল ফ্লোরার। এক অভূতপূর্ব বন্ধনে আবদ্ধ হওয়া স্বামী নামক ব্যক্তির বুকের মাঝে মুখ লুকিয়ে আহমাহ করে কাঁদতে ইচ্ছে করলো খুব, কিন্তু মানুষটা যে পাষাণ, হৃদয় তার পাথরের মতো অসার। ফ্লোরার অভিমানী মনের এত এত দায় কেন মাথা পেতে নিবে সে? কিসের এত প্রয়োজন তার? কথাগুলো ভাবতেই প্রবল আড়ষ্টতায় গুটিয়ে গেল রমণী। শরীর সবটুকু ভার তুষারের ওপর ছেড়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে ক্ষণকালের জন্য স্তব্ধ হয়ে রইল সে। অসহনীয় নীরবতার মাঝে তুষার টের পেল ওর অস্থির হৃদয়ের বেসামাল ধুকপুকানি। কয়েক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেল যন্ত্রমানব। দরদর করে ঘেমে উঠল তার সমস্ত শরীর। পাচ্ছে না আবার এই অপ্রতিরোধ শব্দধ্বনি রুশ রমণীর কান অবধি পৌঁছে যায়। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো তুষার। জিভের ডগায় অধর ভিজিয়ে মুখের মাঝে নির্লিপ্ত একটা ভাব ধরে রেখেই বলে উঠল, কি করছিলে এটা? ভাবনা সুতো ছিল ফ্লোরার। ধীরে ধীরে মাথা তুলে দু হাতে ভর করে চোখ রাখলো সে তুষারের প্রাণহীন নির্লিপ্ত নেত্রপটে। জীবনে প্রথমবার ফ্লোরার চোখে চোখ রাখতে গিয়ে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল তুষার। তাই তো নিঃশব্দে দৃষ্টি ঘোরালো সে। এতক্ষণে নিজের মাঝে ফিরে এলো ফ্লোরা। ক্ষণকালের মৌনতা ভেঙে সপ্রদীপ গলায় বলে উঠল, পড়ে যেতে দিতেন, ধরতে কে বলেছে? তুমি আমার দায়িত্ব, আর দায়িত্ব কখনো অবহেলা করো না তুষার সাওয়াত। আবারও সেই দায় সারা দায়িত্বের দোহাই। প্রতিবার এই কথাগুলো শুনলে নিজেকে চরম অবহেলিত আর মূল্যহীন মনে হয় ফ্লোরার। বুকের ভেতর মাথা চাড়া দিয়ে উঠে এক গা শিউরানো ভয়ঙ্কর অতীত, যা ও ভুলে যেতে চায়। সব কিছুর পরেও একটা সুখের জীবন চায়। তাই তো কথাগুলো শোনা মাত্রই মস্তিষ্কটা দপদপ করে উঠল ওর। কোনো এক অজানা কারণে এই মুহূর্তে তুষারকে অসহ্য লাগছে ভীষণ। সেই সঙ্গে এই দয়া দেখানো বিয়েটাকেও না। ফলস্বরূপ চোখের তারায় পাহাড় সমান অভিমান ধরে রেখে ভারী হেয়ালির স্বরে বাক্য ছুঁল মেয়েটা। নিজেকে খুব মহামানব আর সুপুরুষ ভাবলেও আপনি তা মোটেও নন। আপনি আসলে একজন দাম্ভিক আত্মঅহংকারী পাষাণ লোক। তুষারের যেন ভাবোদয় হলো, তেমন করে দৃষ্টির মিলন ঘটল সে। মেয়েটার চোখে মোহবিষ্টের ন্যায় দৃষ্টি তাক করে হিমবাহের মতো শীতল কণ্ঠে জবাব দিল, কে বললো আমি নিজেকে মহামানব ভাবছি আর সুপুরুষ? কথাটা বলে কয়েক মুহূর্ত নীরব রইল তুষার। পরক্ষণে অদ্ভুত এক হাসির রেখা ফুটে উঠে ফের মিলিয়ে গেল তার ঠোঁটের আগায়। গম্ভীর স্বরে আওড়ালো, আমি সুপুরুষ নই ফ্লোরা, বিশ্বাস করো আমি সুপুরুষ নই। আর সুপুরুষ নই বলেই তোমাকে লাইট অফ করতে বাধা দিচ্ছে।
উত্তাল সমুদ্রের ভয়াল গর্জনে হঠাৎ ঘুম ভেঙে গেল ঈশানী। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো আরামদায়ক কম্পিউটারের ভাঁজে। একটা লম্বা চড়া অবচেতন হাত ভীষণ কচরিত নিয়ে জড়িয়ে রেখেছে ওর শীর্ণকায় তনুখানে। ঘুম ভাঙতেই মরীচিকা সম্রাটের বাহুর আবর্তনে নিজেকে দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত রমণী মনে হতে লাগলো ঈশানের। মাফিয়া বসের বুকের উমে ডুবে গিয়ে কয়েক মুহূর্ত সেভাবেই দিবাস্বপ্নে বিভোর হয়ে রইল মস্তিষ্ক। তৃপ্তির আবেশে বুঝে এলো দু নয়ন। সেই সাথে অদ্ভুত এক সুখ সায়রণ্যে ভরে উঠল তার নাজুক অবাধ্য অন্তঃকরণ। ততক্ষণে নরম কুয়াশার ছাঁকনি ভেদ করে আলো ঝলমলে আবহে ভরে উঠছে চারিপাশ। পায়ের কাছে সুরসুরি দিচ্ছে প্রত্যুষের সোনারত। আড়মোড়া ভেঙে পাশ ঘুরতেই এরিসকে দেখতে পেল ঈশানী। ওর পাশে উপুর হয়ে কুশনের নিচে দু হাত রেখে পুরুষালী ভঙ্গিতে ঘুমিয়ে আছে মাফিয়া বস। অনুশীলন কৃত চওড়া পৃষ্ঠের পেশিবহুল রেখাগুলোকে প্রজাপতি জানার মতো দেখাচ্ছে। ভীষণ আকর্ষণীয় সেই শোয়ার ভঙ্গিমা। হাত থেকে শুরু করে তার অনাবৃত চওড়া পৃষ্ঠের অনেকাংশ জুড়ে কালচে রঙের অদ্ভুত আঁকিবুকি, বাকিটা অংশ কাটাছেঁড়া আর অজস্র আঘাতের চিহ্ন দিয়ে ভরা। কয়েক মুহূর্ত নিষ্প্রভ চেয়ে থেকে হাত বাড়িয়ে সেই কাটাছেঁড়া দাগগুলো ছুঁয়ে দেখল ঈশানী। এর আগে এরিসকে কখনো এভাবে ঘুমিয়ে থাকতে দেখেনি ও। বিগত দিনগুলোতে যতবারই অন্তরঙ্গ হয়েছে প্রতিবারই ঈশানীর সঙ্গে একই ঘটনা ঘটেছে। এরিস কখনোই ঘুমায়নি ওর পাশে। আজকে প্রথমবার মানুষটাকে ঘুমিয়ে থাকতে দেখলো এইভাবে। ঘুমিয়ে থাকা অবস্থায় জানোয়ারকেও নিষ্পাপ লাগে, এরিসও তার ব্যতিক্রম নয়। ক্লান্তি মাখা ফসা মুখে অদ্ভুত তৃপ্তির ছোঁয়া, যেন ঘুমটুকু ওর বহু আকাঙ্ক্ষিত প্রাপ্তি। সম্মুখ ক্লান্ত উন্নত নাসা সুঢল কপাল, আইব্রুর কোল ঘেঁষে চকচকে পিহাংসে কালচে বাদামি রঙের পুরন্ত উষ্ঠধর। তার ঠিক নিচে খুচখুচে কালো তিলক। দেখে মনে হয় উপরে খুব যত্ন সহকারে বানিয়েছিল এই মুখ। দুহাতের অঞ্জলিতে চিবুক ঠেকিয়ে কিয়ৎক্ষণ মুগ্ধ নয়নে চেয়ে রইল ঈশানী। বড় আগ্রহী খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো মানুষটাকে। আজকাল এরিসের কোনো অপরাধ, কোনো খারাপ বৈশিষ্ট্য ছুঁতে পারে না ওকে। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে অন্ধের মতো ভালোবাসে এই মানুষটাকে। যতটা ভালোবাসলে মানুষ ভালো মন্দ তফাৎ ভুলে যায়, ঠিক ততটা। দেখতে দেখতেই ঈশানীর চোখ গিয়ে আটকালো দক্ষিণ দিকের স্বচ্ছ কাচের দেয়ালে। ওপাশে বিশাল আকৃতির ইনফিনিটি সুইমিং পুল, তারপর থেকে কোনো স্থল নেই। বিস্তৃত বালুচর, শেষে প্রগাঢ় নীল সমুদ্র। দোতলার এই মাস্টার বেডরুম থেকে গোটা সি বিচটাকে পাখির চোখে দেখা যায়। বেলাভূমির গায়ে ঝাঁপিয়ে পড়া সাগরের বেপরা উদ্দাম ঢেউগুলো যেন হাত বাড়িয়ে ডাকছে ওকে। সহসা নিশ্চল কদমে মেয়েটা এগিয়ে গেল সেই দিকে। শরীরের সাথে মোমের মতো লেগে থাকা কালো রঙা সিল্ক শার্টটা পাতলা ভীষণ, এতটাই স্বচ্ছ আর মসৃণ যেন মাখনের মতো মিশে যেতে চাইছে রমণীর পেলব ত্বকের ভাঁজে। আনমনেই গলার টেনে শার্টের ভাঁজে নাক ডোবালো ঈশানীর। সঙ্গে সঙ্গে কৃত্রিম সুগন্ধি মিশ্রিত পুরুষালী ক্লোনের গন্ধটা নাকে এসে সুরসুরি দিল ওর। এরিসের শরীরের এই সুগন্ধটা আশ্চর্য রকম ভালো লাগে ঈশানীর। নাকে এসে লাগলে কেমন যেন মাতাল মাতাল মনে হয় নিজেকে। আর এখন সর্বাঙ্গ জোরে লেপ্টে তার সুবাস। রোদের রোশনায় ঝলমল করতে থাকা দেয়ালের গায়ে আলতো ছুঁয়ে দিতে মৃদু উষ্ণতা ছড়িয়ে পড়ল ঈশানীর সর্বাঙ্গে। ব্যথা শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে অনুভূত হলো অদ্ভুত এক মিছে মধুর শিহরণ। কিছু একটা ভেবে আনমনে হেসে উঠল রমণী। অতঃপর দৃষ্টি ঘুরিয়ে অবলোকন করতে আরম্ভ করলো গোটা সমুদ্র তট। এভাবে নিজেকে নিজের মনে ঠিক কতটা সময় অতিবাহিত করেছিল জানা নেই ওর। তবে ভাবনার ছেদ ঘটল তখনই যখন অনুভব করলো হিমবাহের ন্যায় একজোড়া ঠান্ডা শীতল হাত নৈশব্দে ছুঁয়ে যাচ্ছে ওর বাঁকানো কোটিদেশ। তার চেয়ে বেশি বিস্মিত হলো যখন মনে হলো ওই ঠান্ডা শীতল হাতের সঙ্গে তার মিলিয়ে
ততোধিক ঠান্ডা কোনো ধাতব অলংকার নীরবে পেঁচিয়ে ধরেছে ওর শীর্ণ কোমর। এহেন আচানক স্পর্শে শিউরে উঠে কাচের দেয়ালের সঙ্গে মিশে গেল ঈশানী। কোমরের চারিপাশে অতিবাহিত হয়ে উদরনালীর সঙ্গে মিশে থাকা শীতল বস্তুটিকে কাপা হাতে স্পর্শ করতেই পেছন থেকে ভেসে এলো স্বতঃস্ফূর্ত নিষেধাজ্ঞা। ডোন্ট টাচ। রিস, ইয়েস বেব। দমকা হাওয়ার মতো কানের খুব কাছে হিসিয়ে উঠল মাফিয়া বস। বিচলিত হলো না ঈশানী, উল্টো কোমরে জড়ানো অলংকারখানা স্পর্শ করে সপ্রতিভ কণ্ঠে জিজ্ঞেস করলাম, এটা ভীষণ ভারী, কি এটা? ওয়েস্ট চেইন। ফের হিমশীতল আওয়াজে প্রত্যুত্তর করল মাফিয়া বস। এতক্ষণে আড়ষ্টতা ভেঙে নিজের শরীরের দিকে দৃষ্টিপাত করল ঈশানী। রাজহংসীর মতো গমরঙা পাতলা কোমরে জলজল করছে কোমর বন্ধনীটা। সোনালু কারুকাজের উপর সুনিপুণ হাতে বসানো প্রতিটি সূক্ষ্ম হীরের টুকরো সদম্ভে ছাই নিয়েছে রমণীর লতানো শরীরে, যা দেখা মাত্র হৃদযন্ত্র ছলকে উঠল ঈশানীর। চোখের তারায় ফুটে উঠল অভাবনীয় বিস্ময়। কয়েক মুহূর্ত স্তম্ভিত হয়ে চেয়ে থেকে অবশেষে চুপ নাড়ে ধ্বনিত হলো। কিন্তু এরিস, এটা তো... বাকি কথা শেষ করার আগেই ঝটিকা প্রবাহের মতো ওকে টান মেরে নিজের দিকে ঘোরালো মাফিয়া বস। দৃষ্টির মিলন ঘটিয়ে আচ্ছন্ন গলায় বলে উঠল, এবার থেকে যতবার তুমি নিজেকে দেখবে ঠিক ততবারই এটা তোমাকে মনে করিয়ে দেবে ইউ বিলংস টু মি, অনলি মি। তারপর কোমর বন্ধনীটাকে ইশারা করে বলা, লুক, মাই নেম ইজ হিয়ার। নিজ শরীরের সঙ্গে লেগে থাকা অলংকারটিকে আরেক দফা বিস্ময় নিয়ে পরখ করলো ঈশানী। দেখতে পেল হীরের গায়ে ইংরেজি অক্ষরে লেখা সেই নামের ফলক রেস। নামটাকে খুব যত্ন নিয়ে স্পর্শ করলো ঈশানী। তারপর চোখ তুলে ছলছলে দৃষ্টি তাকিয়ে বলল, এরপরেও বলবে তুমি আমায় ভালোবাসো না? আই এম অ্যাডিক্টেড। এক হাতে মেয়েটার কোমর জড়িয়ে অন্য হাতের তর্জনীর ডগায় চোখের জলটুকু মুছে অনুভূতিহীন গলায় কথাটা বলল এরিস। পরপর ভেসে এলো তার রুক্ষ কণ্ঠস্বর, আই হেট ইউর টিয়ার্স। তুমি আমাকে চেনো না এরিস, চিনতেই পারোনি। কথাটা বলতে গিয়ে জুকরে কেঁদে উঠল ঈশানী। অবাধ্য জলের চিকন স্রোতে মোম রাঙা কপালে ভিজে গেল তার, যা দেখা মাত্র চোয়ালের পেশি শক্ত হয়ে উঠল মাফিয়া বসে। দপদপিয়ে জ্বলে উঠল নিষ্প্রাণ শান্ত চোখের মণি। নিজের চিরচারিত সত্তায় ডুবে গিয়ে হঠাৎ করে মেয়েটাকে শক্ত হাতে চেপে ধরে তাতে দহত পিষল সে। স্টপ দ্য ফাকিং ক্রাইং সাকুরা, অর ইউ উইল রিগ্রেট ইট ব্যাডলি। আমার চেয়ে বেশি তোমাকে আর কেউ চেনে না, কেউ না, তুমি নিজেও না। রুরু গলায় কথাটা বলতে গিয়ে ঈশানীর মুখের দিকে ঝুঁকে গেল মাফিয়া বস, যা দেখে চোখে জল নেতাচ্ছিল করে হাসলো ঈশানী। তৎক্ষণাৎ ওকে আরেক দফা হতবুদ্ধি করে দিয়ে প্রত্যুত্তর করতে লাগলো মানুষটা। তোমার পিঠের ঠিক মাঝখানে 3 সেন্টিমিটারের মতো একটা জন্মদাগ আছে, যা তুমি নিজেও জানতে না। ডান চোখে 225টি পাপড়ি আছে আর বাম চোখে 212টি। দু চোখ মিলিয়ে মোট 437টি। এছাড়া তোমার শরীরে মোট 27টি তিল আছে। প্রতিটি বাক্য এক পা করে ঈশানীর দিকে এগিয়ে এলো এরিস। এরিসের হিংস্র জেদি সত্তাটা জাগ্রত হতেই কুণ্ঠিত পদক্ষেপে পেছোতে লাগলো রমণী। অবশেষে যখন পায়ের গতিরোধ হলো, পিঠ গিয়ে ঠেকল দেয়ালে, ঠিক সেই মুহূর্তে এরিস বলে উঠল, যার মধ্যে 2টো তিল তোমার। বাকি কথা শেষ হওয়ার আগেই সংবেদনশীল হাতে ওর মুখ চেপে ধরল ঈশানী। কান্নাকাটি থেমে গিয়েছে অনেকক্ষণ। সহসা চোখ দিয়ে ইশারা করে বোঝালো আর না। রমণীর আলতো স্পর্শ পেতে নিভে এলো হিংস্রতা। মুখ থেকে ধীরে ধীরে হাত সরিয়ে নিতেই প্রশ্নের চোখে তাকালো এরিস। আচ্ছন্ন গলায় জানতে চাইল, এবার বলো, আমার চেয়ে কে বেশি চেনে তোমায়? উত্তর খুঁজে পেল না রমণী। বিপরীতে স্বীকারোক্তির মতো করে হাওড়ালো, আমি তোমাকে ভালোবাসি এরিস। গোটা পৃথিবী তোমাকে যতটা ঘৃণা করে তার চেয়েও বেশি ভালোবাসি আমি তোমায় মাফিয়া বস। ঈশানী যেন দৃঢ় প্রতিজ্ঞা। মাফিয়া বসটার বড় হৃদয়ে প্রণয়ের বাড়িধারা
ঝরাবেই ও ফলস্বরূপ কথাগুলো বলতে বলতে দু হাতের অঞ্জলিতে তার তীক্ষ্ণ পুরুষালী চিবুকখানা আঁকড়ে ধরে কপাল ঠেকালো সেখান চায় ব্যাকুল হয়ে বলল, ভালো নাই বাবা আসলে আমায় একটাবার মুখে বলো, আমি শুনতে চাই প্লিজ। রমণীর হৃদয় ভাঙা আকুতিতে টলল না হিমালয়। মেয়েটার চুলের ভাঁজে আঙুল ঝুঁকিয়ে স্বভাব সিদ্ধ গলায় জবাব দিল, বলবো, সময় হলে বলবো। হিম বাহানায় হু হু করে অবর্ণীয় ব্যথায় ভরে উঠল ঈশানীর বুক। এক আকাশ সমান অব্যক্ত অভিমানে নিয়ে উদ্দেশ্যহীন আহত স্বরে জবাব দিল মির্জা। তোমার সময় হতে হতে আবার আমার সময় না ফুরিয়ে আসে এরিস। ঈশানীর জিভ খসে নিঃসৃত হওয়া বাক্যটা যেন এরিসের শরীরে গিয়ে বিঁধল। তৎক্ষণাৎ প্রচণ্ড ক্রোধে দপ করে উঠল মস্তিষ্কটা। সঙ্গে সঙ্গে ঈশানীর নাজুক কবজিটাকে পেছন দিকে দিয়ে মুচড়ে ধরল এরিস। অন্য হাতে গাল দুটো চেপে ধরে শক্ত করে ক্রোপ দৃষ্টিতে তাকালো ওর পানে। রাগে রক্তিম হয়ে ওঠা চেয়ালের পেশি শক্ত করতে ভেসে এলো তার ক্রুদ্ধ স্বর। আমার সামনে মরার কথা বলিস? বুক কাঁপে না তোর? কাঁপে না বুক? এরিসের প্রবল হুঙ্কারে সত্যি সত্যি কেঁপে উঠল ঈশানী। প্রচণ্ড ব্যথায় কুকিয়ে উঠে চোখে জল ছেড়ে দিয়ে বলল, ব্যথা লাগছে এরিস। মুহূর্তের জন্য শিথিল হলো মাফিয়া বসের ধারালো চোয়াল। রক্তিম চেহারায় আবারও ক্রোধের ঝলক ফুটে উঠতেই তা মিলিয়ে নীলাম্বরীর আহত চেহারা দেখে ঝট করেই মেয়েটাকে নিজের অনাবৃত বুকে এনে ফেললো এরিস। শক্ত করে চেপে ধরে মিশিয়ে ফেললো নিজের সঙ্গে। চুলের ভাঁজে এলোমেলো চুমু খেতে খেতে উম্মাদের মতো আওড়ালো। প্রেম আমার, let me make one thing clear, okay? If you ever leave me, you will die. And if you don't let me touch you, I will fucking die. পাইথন প্যারাডাইস। মধ্যরাতের ঝিম ধরা নীরবতাকে সঙ্গী করে হাওয়ায় ভেসে বেড়ায় অশুভের আস্ফালন। মরীচিকার দুনিয়ায় প্রজ্বলিত হয় পাপাচারে বিভীষিকা। নাইট ক্লাবগুলো সব একসঙ্গে জ্বলে উঠে নিভে যায় কত জীবনের আলো। এমনই এক সন্ধিক্ষণে অফিস রুমের কাছের দেয়ালের মুখোমুখি দাঁড়িয়ে গোটা মস্কো শহরটাকে নিরীক্ষণ করছিল এরিস। তার বাজ পাখির মতো ধারালো দৃষ্টিতে জলজল করছে কৌশিতের অগ্নিশিখা। যেন হেরফের হলেই চোখের ইশারায় ভস্ম করে দেবে সব। কোনো এক অযাচিত ভাবনার অতলে সেই সন্ধ্যা থেকে ডুবে আছে মাফিয়া বস। কপালে তার দুশ্চিন্তার বলিরেখা। ঠিক সেই সময় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল তুষার। পোশাক পরিচ্ছদ ফরমাল, তার মুখে নিদারুণ থমথমে অভিব্যক্তি, হাতে চিরচারিত আইপ্যাড। নিঃশব্দে এগিয়ে এসে মাফিয়া বসের পাশ ঘেঁষে দাঁড়ালো সে। এরিসের দৃষ্টি অনুসরণ করে দূর শহরের বুকে চিমচিমিয়ে জ্বলতে থাকা রাত বাতির পানে লক্ষ্য স্থির রেখেই বললা, আমেরিকা থেকে শিপমেন্ট এসছে 10 লরি অর্গান, সঙ্গে 2টি ট্রলি ভর্তি সব ক্রিস্টাল ডায়মন্ড। চেকিং শেষ, এবার শুধু ডার্ক ওয়েভের মাধ্যমে মার্কেটে ঢোকানোর বেলা। ড্রাগ আসেনি কেন? শ্রীয় পকেটে 2 হাত আবদ্ধ করে থমথমে গলায় প্রশ্ন করলো এরিস। তুষার জবাব দিল, টমেটো প্রিন্সকে মারার পর থেকে লোকাল ড্রাগ সাপ্লায়ারগুলো পুরোপুরি অচল হয়ে পড়েছে। এক্ষেত্রে আমেরিকার সঙ্গে ডিল করার প্রয়োজন, কিন্তু ইতালিয়ান গ্যাংগুলো ভালো উৎপাদ করছে ইদানিং। সঙ্গে সঙ্গে মুখ দিয়ে তাচ্ছিলের শব্দ নিঃসৃত করলো এরিস। পরপরই ভীষণ হিমশীতল আওয়াজে ধ্বনিত হলো, গ্যাংগুলোকে কিনে নাও, রাজি না হলে একযোগে শুইয়ে দাও। Just remember one thing, Italy is not a criminal zone, but Russia is the destination of mafia. আন্ডারওয়ার্ল্ডে এমন কোনো মাফিয়া গ্রুপ নেই যারা রাশিয়াকে ভয় না পায়। I know very well that you will manage everything. নিঃশব্দে মাথা নাড়ালো তুষার। পরপরই প্রশ্ন ছিল, Are you upset? এতক্ষণে নিজের পূর্বের ভাবনায় ফিরে এলো এরিস। পাখির চোখে গোটা শহরটাকে পর্যবেক্ষণ করতে করতেই তপ্ত শ্বাস ফেলে পড়ল। পাইথন লিডারের পাওয়ার নিয়ে কারোর সন্দেহ নেই। এই যে শহরটা দেখছো, এখানকার প্রতিটা মানুষ আমার ভয়ে তটস্থ, and I fucking enjoy it. But কথার মাঝখানে থেমে গেল এরিস। তুষার একই সুরে বলে উঠল, But কেউ তো একজন আছে যে আমাকে ভয় পায় না। ভয় পায় না বলেই সে আমাকে শেষ করতে চায়, আমার দুর্বলতাটাকে পুঁজি করতে চায়। কিন্তু তার উদ্দেশ্য কি? এরিস যে সেই অজ্ঞাত সাইকোপ্যাথের বিষয়টা নিয়ে চিন্তিত তা এতক্ষণে অনুধাবন করলো তুষার। তৎক্ষণাৎ
বেগবান হয়ে বলল, লেট মি ক্লিয়ার ওয়ান থিং ফার্স্ট। ওই ব্যক্তির টার্গেট শুধু আপনি একা নন, মিস ব্লু আইড অ্যাঞ্জেল অলসো। এতক্ষণে দৃষ্টি ঘোরালো মাফিয়া বস নিষ্প্রিয় কণ্ঠে জবাব দিল, আমার দুর্বলতা বলে কথা। আমার মনে হয় মেয়ের জন্য শিফট করার সিদ্ধান্তটা এভাবে তাড়াহুড়ো নেওয়া উচিত হয়নি আরিশ। সতর্ক গলায় কথাটা বলল তুষার। মুহূর্তেই নিজের অপরাগতটুকু আড়াল করে তুষারের দৃষ্টি এড়িয়ে ঘাড় সোজা করে সামনে তাকালো এরিস। কিয়ৎক্ষণ নীরব থেকে জিভের ডগায় গাল ছেলে এই প্রথমবার কথার মাঝে একটা অপ্রয়োজনীয় প্রসঙ্গ টেনে আনলো মাফিয়া বস। তুমি কখনো অনুভূতি আটকে রাখতে পারবে না তুষার। ফ্লোরা মেয়েটাকে অযথা কষ্ট দেওয়া বন্ধ করো।